প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো প্রিয় লিসেনার্স, আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যে ঘটনাটি সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। তো ঘটনাটি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আমাদের একজন চাচা, ওনার নাম রহিমউদ্দিন। তো রহিমউদ্দিন চাচা আমাদেরকে এরকম ঘটনাটি পাঠানোর পর আমরা এই ঘটনাটি পড়ি এবং পড়ার পর আমাদের আসলেই খুব ভয় লেগেছে। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে যায় আজ থেকে প্রায় 9 বছর আগে। এক গ্রামে বাস করত সাজু এবং সাজুর মা। তাদের বাবা নেই আর তাদের কোনো ভাই বোনও ছিল না। সাজু একাই ছিল আর সাজুর মা ছিল। তারা দুইজনেই একটা ফ্যামিলির মেম্বার ছিল, দুইজন আর কি। তো দুইজনে এরকম থাকা অবস্থায় সাজুর যে বাবা ছিল ওই বাবার অনেক সম্পত্তি ছিল। তো বেশ সম্পত্তি থাকার কারণে সাজুদের আর কোনো টেনশন ছিল না। তারা ওই সম্পত্তির উপর নির্ভর করে তাদের চলাফেরা করত। তাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব কিছু ওইখান থেকে তারা পুষিয়ে নিত। তো এইভাবেই চলতে থাকে সাজু ও সাজুর মার পরিবারটা, দুইজনের পরিবার। তখন সাজুর বয়স প্রায় 19 থেকে 20 বছর হলো। তো এই অবস্থায় সাজু অনেকটাই চঞ্চল ছিল। তো যাই হোক, সাজুদের ছিল প্রথমে, বলতে হয় যে সাজুদের ছিল প্রথমে একটা বড় একটা কলা বাগান। তো যাই হোক, সাজুদের যে প্রধান উৎস ছিল ইনকামের, সেই উৎসটা ছিল তাদের বড় একটা কলা বাগান। যে কলা বাগানটা সাজুর বাবা তার নিজ হাতে এরকম কলা গাছগুলো রোপণ করে গিয়েছিলেন এবং এটা প্রায় 10-12 বছর ধরেই এই বাগানটা পরিচালিত হচ্ছে এবং কলা হচ্ছে। আর সাজু ওই কলাগুলো কেটে নিয়ে বাজারে বিক্রি করে এবং তারা অর্থনৈতিক দিক দিয়ে তাদের সংসারটা চালাতে পারছেন। তাছাড়া তাদের ধান ক্ষেতও ছিল প্রচুর, ওইগুলো থেকেও তাদের প্রচুর পরিমাণে ইনকাম আসতো। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি ঘিরে রয়েছে সাজুদের ওই পুরাতন কলা বাগানটাকে ঘিরে। তো সাজু একা পারতো না এত বড় সম্পত্তির পাহাড় সামলাতে। তো সাজুর খালাতো ভাইকেও ডেকে নিয়ে আসে। তার খালাতো ভাইয়ের নাম ছিল রিফাত। তো রিফাতের বয়স তখন ছিল 15 কি 16 বছর। তো তাকে নিয়ে এসে বেশিক্ষণ রাখতো না, যেহেতু তখন তার কাজ ছিল ততক্ষণে রিফাতকে নিয়ে সে কাজকর্মগুলো করে বাড়িতে আবার চলে আসতেন এবং রিফাতকে তার বিনিময়ে কিছু দিয়ে দিতেন। তো এইভাবে কাটতে থাকে সাজুদের পরিবারের অনেক দিন। তো বরাবরের মতোই সাজু একদিন কলা বাগানে যায় রিফাতকে নিয়ে। গিয়ে দেখতে পেল যে কলা বাগানের মধ্যে অনেক রকমের কলা রয়েছে, সবরি কলা, চাম্পা কলা, আরও অনেক ধরনের কলা। তো এই কলাগুলোর মধ্যে কিছু কলা মানে পরিপক্ক হয়েছে, এরকম অবস্থা যে পাকবে। তো বাগানের মধ্যে তো আর পাকানো সম্ভব না, কেননা আশপাশে চোর থাকে, যার কারণে কলা চুরি করে নিয়ে যাবে। তো তারা গণতে শুরু করলো যে কয়টা কলা গাছের মধ্যে কলা পরিপক্ক হয়েছে। তো তারা এইভাবে গণাগণি শেষে দুজনে দেখতে পেল যে প্রায় 27-28টা কলার সরি এরকম পরিপক্ক হয়ে রয়েছে গাছের মধ্যে। তো এই অবস্থা দেখে তারা বাড়িতে চলে আসেন এবং আরও 3-4 জন লোক নিয়ে তারা পরদিন আবার চলে যায় কলা বাগানে। তো কলা বাগানে গিয়ে এক একজনের মধ্যে এক এক রকম কলা গাছ কাটতে থাকে এবং 25 থেকে 30টার মধ্যে কলার ছড়ি তারা পেরে নিয়ে আসে বাড়িতে। তো এইভাবে তারা কলার ছড়ি পেরে নিয়ে আসার পর ঘরের মধ্যে সাজিয়ে রাখে এবং পরদিন বাজারে নিয়ে যাবে এই বলে তারা যারা গিয়েছিল তার সঙ্গে তাদেরকে কিছু মজুরি দিয়ে দেয় এবং কলাগুলো রেখে দেয় ঘরের মধ্যে, কালকে বাজারে নিয়ে যাবে বলে। তো যাই হোক, তারা
সাজু এবং সাজুর মা রাত্রিবেলা খাবার দাবার খেয়ে ঘুমালেন। তো ঘুমানোর পর ঠিক মধ্যরাতে সাজুর মা স্বপ্নে দেখলেন একটা, যে স্বপ্নটা ছিল এমন, সাজুর মাকে কেউ বলছে যে, কিরে সাজুর মা, তুই কি ভেবেছিস তোর ছেলে এইভাবে অন্যায় করে যাবে আর আমরা তাকে ছাড় দিয়ে দেব? তোর ছেলেকে আমরা ধ্বংস করে দেব, তুই কিচ্ছু করতে পারবি না। এইরকম অদ্ভুত হুঁশিয়ারি শুনে সাজুর মা খুবই টেনশনে পড়ে যান এবং তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়েন এবং উঠেই সাজুকে খুঁজতে থাকেন। সাজু ছিল পাশের বিছানায়। তো সাজুও তখন উঠে পড়ে তার মাকে জিজ্ঞেস করলো যে, মা কি হয়েছে? তখন তার মা সব কিছু খুলে বলল যে, কেউ একজন আমাকে এরকম কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে তোকে নাকি ছাড়বে না। তো সাজু বলল, কিসব উল্টাপাল্টা স্বপ্ন দেখো, সারাদিন কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো, এসব সব মিথ্যা, ঘুমিয়ে পড়ো আবার। এরকম সান্ত্বনা দিয়ে সাজুর মাকে সাজু ঘুম পাড়িয়ে দেন এবং সাজু ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালে সাজু কলা নিয়ে বাজারে যাবে। তো এই অবস্থায় সাজু তার খালাতো ভাই রিফাত এবং পাশের বাড়ির 2-3 জন ছেলেকে ডাকে আনে। তো আনার পর একটা ভ্যান গাড়িও আনে, যে ওইটা দিয়ে তারা বাজারে যাবে কলাগুলো নিয়ে। তো এইভাবেই তারা একটার পর একটা কলা সাজিয়ে বাজারে নিলেন এবং নিয়ে সবগুলো কলাই বিক্রি করে বাড়িতে চলে আসলো। তো ওই দিন বাড়িতে ফিরতে ফিরতে তাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হয়ে যাওয়াতে সাজু ভাবলো যে যেহেতু ওই দিক দিয়ে যাব, তো হেঁটেই যাই, ওই দিক দিয়ে আর গাড়িতে গিয়ে আর লাভ নেই, ওই দিক দিয়ে হেঁটে যাই, প্রচণ্ড বাতাস আছে, খুব শান্তি লাগবে। তো এই ভেবে সাজু রিফাতকে নিয়ে হেঁটে আসতে থাকে তাদের কলা বাগানের দিকে। আর সাজু নিয়ত ছিল যে কলা বাগানটাকে এক নজর দেখে যাবে, যে আশপাশে কি কোনো চোর টোর ঘোরাঘুরি করে নাকি। তো সাজু এরকম প্রায় মাঝে মাঝেই চেক দিত তার কলা বাগান, যে কোনো চোরা চেঁচামেচি হয় নাকি। তো সাজু আর রিফাত আসছিল তাদের কলা বাগানের দিকে, প্রায় এক পর্যায়ে চলে আসছে কলা বাগানের মধ্যে। আসার পর তারা কলা বাগানের আশপাশ দেখছিল খুব ভালো করে, যে কোনো মানুষজন আছে নাকি। তো তারা কাউকে দেখতে পায়নি এবং তারা না দেখার কারণে তারা চলে যায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, গভীর সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার নেমে আসে সব দিক থেকে। তো এরকম অবস্থা দেখে সাজু বলল যে খুব অন্ধকার হয়ে গিয়েছে, হঠাৎ যাও চলে যাই। তো চলে যাবে। তখন কলা বাগানটা পার হয়। তো রিফাত আবার পিছন দিকে ঘুরে সে দেখতে পেল কলা বাগানের ঠিক মাঝখানে কেউ একজন বসে রয়েছে। তো রিফাত সঙ্গে সঙ্গেই সাজুকে বলল, ভাইয়া দেখো, ওই কলা বাগানের মধ্যে কেউ একজন বসে রয়েছে। তখন সাজু বলল, কে বসে রয়েছে? তো সাজুর চোখেও তখন পড়ল যে কেউ একজন উল্টো দিকে মুখ করে বসে রয়েছে। তো সাজু ভাবলো যে হয়তো নির্ঘাত সে একটা চোর হবে। এইটা ভেবে সাজু হাতে লাঠি নিল, রিফাতকেও একটা লাঠি নিয়ে তারা দৌড়ে গেল ওই বসে থাকা মানুষটির কাছে। তো বসে থাকা মানুষটির পিছন দিক দিয়ে তারা দেখছিল চুলগুলো ছিল খুব লম্বা এবং পরনে কালো কাপড়, পুরো শরীরেই কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল, আর মাথা ছিল নিচ দিকে, আর চুল ছিল খুব লম্বা। তো এই দেখে সাজু তাকে গিয়ে একটা গালি দেয় এবং গালি দিয়ে সে উল্টা পাল্টা বলতে থাকে যে এই কলা বাগানের মধ্যে কি তোমাদের চুরি করার জায়গা পাও না? এরকম কথাবার্তা শুনেও যখন বসে থাকা লোকটি কোনো উত্তর দেয় না, তখন সাজু আশ্চর্য হলো এবং ভাবতে লাগলো কে হতে পারে, মনে হয় কোনো পাগল টাগল। তো সাজু ভাবলো মনে হয় পাগলেই, একটা বাড়ি দিয়ে দেখি, সে দৌড় দিয়ে যদি পাগল হয়। তো যেই কথা সেই কাজ,
সাজু মেরে দেয় একটা বাড়ি। তো বাড়ি দেওয়ার পরপরই ওই কালো কাপড় পরা লোকটা সাজুর দিকে তাকায়। তো তাকানোটা এমন ভয়ঙ্কর ছিল যা দেখে সাজু দেখার সাথে সাথে চিৎকার মেরে ওঠে এবং সাজুর সাথে থাকা তার ভাইটিও চিৎকার মেরে ওঠে এবং তারা দেখতে পেল যে কালো কাপড় পরা মানুষটির যে মুখের আকৃতি ছিল খুব ভয়াবহ, খুব বিশ্রী, মানে এক প্রকারে বলা যায় যে মুখ থেকে একদম দুর্গন্ধ বের হচ্ছে আর রক্তে লালিত সারা মুখ, এবং তার হাত ছিল এরকম যে রক্তে বর্ণিত লাল হয়ে রয়েছে। এই দেখে সাজু আর রিফাত খুব ভয় পেয়ে যায় এবং তারা লাঠি হাত থেকে ফেলে দিয়ে তারা বাড়ির দিকে দৌড়ে চলে আসে এক পর্যায়ে বাড়িতে চলে আসে তারা দুইজন। তো বাড়িতে চলে এসে সাজুর মাকে সাজু সব কিছু খুলে বলল এবং বলল যে আমি তাকে বাড়ি দিলাম এবং সে অদ্ভুতভাবে তাকালো এবং তার চাহনি ছিল অদ্ভুত, তার চেহারা ছিল একদম খিরখিটে একদম চেহারা, হাত পা ছিল কাটা কাটা, সারা শরীর দিয়ে তার রক্ত পড়ছিল। তো এই শুনে সাজুর মা খুব টেনশনে পড়ে যায় এবং সাজুকে বলে, আমি কালকে এরকম একটা খারাপ স্বপ্নে দেখলাম আর আজকে তোর সাথে এরকম খারাপ একটা ঘটনা ঘটে যায়, কি হতে যাচ্ছে আমি কিছুই জানি না, তুই একটু সাবধানে থাকিস। এইভাবে সাজুর মা বুঝায়। তো সাজু বলল যে যাই হোক, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। তখন সাজুর সাথে থাকা তার খালাতো ভাই রিফাত, সে বলল যে আজকে সে আর বাড়িতে যাবে না। তো সাজু বলল তোর মা তো চিন্তা করবে। তো রিফাত বলল না না, আমি খুব ভয় পেয়েছি, আজকে আর বাড়ি যাব না। তো বাড়ি যাবে না তো আর কি করার? তাহলে বলল তাহলে তোর মাকে আমি কল দিয়ে বলে দিই যে আজকে তুই আমার এখানে থাকবি। তো রিফাতের মাকে সাজু কল দিয়ে বলল যে আজকে রিফাত আমাদের এখানে থাকবি। তো সাজু আর রিফাত একসাথে ঘুমাবে। এর আগে তারা খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার মধ্যে বেশ আলাপ আলোচনা হয় তাদের মা ছেলের মধ্যে। তো আলাপ আলোচনা হওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়তেই তিনজনে প্রায় ঘুমিয়ে গেছে। সেই সময় মধ্যরাতও হওয়ার সম্ভাবনা। সেই সময় সাজুর মা আবারও স্বপ্ন দেখলেন যে সাজুর মার সামনে কালো কাপড় পরা ঠিক একই রকম রক্ত পড়ছে তার সারা শরীর থেকে, লম্বা লম্বা চুল সাজুর মার সামনে এসে দাঁড়ালো স্বপ্নের মাধ্যমে এবং তাকে বলল, তোর ছেলে খুব বড় ভুল করেছে, তোর ছেলে আগেও একটা অন্যায় করেছে, এখন আরেকটা অন্যায় করেছে। তোর ছেলে আজকে আমার শরীরে আঘাত করেছে, তোর ছেলেকে আমি আর ছাড়বো না, তুই তোর ছেলেকে আর কোনোভাবেই বাঁচাতে পারবি না, দেখবি তোর ছেলেকে আমি একবারে শেষ করে দিব। এরকম একটা কঠিন হুঁশিয়ারি দেন সাজুর মাকে। সাজুর মা কালকের মতো আবারও বরাবরের মতো চিৎকার দিয়ে উঠে পড়েন এবং সেদিন চিৎকার শুনে সাজু এবং সাজুর সাথে থাকা তার ভাই, খালাতো ভাইটিও উঠে পড়ে এবং জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন সাজুর মা উত্তরে বলল যে আজকেও আর একটা খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এমন যে তুই যে যেরকম বলছিলি যে কালো কাপড় পরা তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, ঠিক সেই রকম একজন লোক আমার সামনে আসে এবং এসব কঠিন হুঁশিয়ারি দেয় তোর বিরুদ্ধে যে তোকে নাকি ছাড়বে না। তো সেদিনের কথা শুনে সাজুও খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে লাগলো যে আজকে সন্ধ্যার পর এমনিতেই একটা অনাকাঙ্ক্ষিত একটা কাণ্ড করে চলে আসছি, এটা হয়তো কোনো দুষ্টু জিন হবে যেটা আমাদের কলা বাগানে বসেছিল। তো সাজু খুব দুঃখিত হয়ে গিয়েছিল যে তাকে বাড়ি দেওয়ার জন্য। তো মন থেকে সাজু খুব তাকে নিজেকে অসন্তুষ্ট মনে করছিল এবং নিজের প্রতি খুব ঘৃণিত হচ্ছিল যে সে কি কাজ করলো। তো সেদিন রাতে আর সাজুর মায়ের চোখে ঘুম নেই। তো রিফাত ঘুমিয়ে পড়ল এবং সকাল হতে রিফাতকে ছেড়ে দেয় তার বাড়িতে। তো রিফাত বাড়ি চলে যায়।
এবং সাজু ও সাজুর মা ঘরে থাকে। সেই দিন সকালবেলা তাদের নাস্তা খাওয়ার পর দুপুর হয়। দুপুর সময় তারা গোসল করতে যাবে। তো সাজুদের যে পুকুরটা ছিল সেই পুকুরটার পানি একটু ঘোলাটে হয়ে গিয়েছিল, এবং ঘোলাটে হয়ে যাওয়ার কারণে তারা ওই পুকুরের মধ্যে গোসল করাটা কয়েকদিনের জন্য একটু বন্ধ হয়ে গিয়েছিল। তার জন্য তারা বেছে নিল যে পিছন দিকে যে পুকুরটা রয়েছে ওই পুকুরের পানিটা একটু সুন্দর, ভালো আছে ওই পানির মধ্যে তারা গোসল করবে। তো ওই পুকুরটা ছিল কলাবাগান থেকে প্রায় যেমন হবে 30-40 ফুট দূরে, মানে পুকুর থেকে কলাবাগান দেখা যায়। তো ওই পুকুরে যায় শুধু সাজু, আর সাজুর মা বাড়িতেই থাকে। তো সাজু তখন যায়, তখন প্রায় 12টা বাজে। তখন সাজু পুকুরে নামে এবং নেমে সে তার শরীর ঘষতে থাকে এবং সে গোসলের কার্যক্রম শেষ করতে থাকে। তো এক পর্যায়ে সাজু গোসল শেষ হয়ে যায় এবং পুকুর থেকে উঠবে। তো এরকম অবস্থায় সাজু দেখতে পেল যে সে সামনের দিকে এগোতে পারছে না, তাকে কেউ পিছন দিক দিয়ে টানছে। তো সাজুর এরকম অবস্থা দেখে সাজু খুব ভয় পেয়ে যায় এবং সে ভাবলো হয়তো এই পানির মধ্যে কোনো স্রোতের কারণে তার এরকম হচ্ছে। তো এরকম কয়েক সেকেন্ড যাওয়ার পর তার আর বুঝতে বাকি রইল না যে তাকে কেউ খুব জোরে টানছে। তখন সাজু চিৎকার চেঁচামেচিতে শুরু হয়ে যায় এবং বলতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো কে বাঁচাবে? সাজুর আশপাশে কোনো মানুষও নেই। তখন প্রায় 12টা বেজে গড়িয়ে গেল দুপুর। তো সাজুর এরকম অবস্থা দেখে আর কেউ ছিল না সাথে। তো সাজু খুব জোর চেষ্টা করেছে সে পুকুর থেকে ওঠার জন্য। এইভাবে কাতরাতে তার আর পুকুর থেকে ওঠা হয় না। তো সাজু কিন্তু হাল ছেড়ে দেয়নি। সে তার যত শরীরের পুরো শক্তি দিয়ে সে ওঠার চেষ্টা করছিল এবং তাকে কেউ তল দিকে টান দিতেই ছিল। এমন টান ছিল যে খুব অদ্ভুত রকমের টান ছিল, এবং সাজুর যে পা ধরেছিল ওই পার মধ্যে খুব জ্বালাতন শুরু হয়েছিল, সে অনুভব করতে পারে। কিন্তু পানির নিচে বলে সাজু ততটা অনুভব করতে পারেনি। তখন রাস্তা দিয়ে হুন্ডার দিয়ে যাচ্ছিলেন 2জন যুবক বয়সী লোক। তখন তারা দেখতে পেলেন সাজুর এরকম চিৎকার চেঁচামেচি। তারা দৌড়ে নামলেন পানিতে এবং সাজুকে টান শুরু করলেন। তো সাজুকে টানতে টানতে তোলা যাচ্ছিল না। তো এক পর্যায়ে তোলার পর সাজু একদম অবশ, মানে তার শরীর যেমন একবার দুর্বল হয়ে পড়েছিল। তখন তার পা দুটা তোলা হয় পানির উপরে। তো পা দুইটা এমন আকৃতি ধারণ করেছে, রক্তে ভরে গিয়েছিল দুটা পা, এবং পাঁচটা আঙ্গুলের ছাপ খুব জোর বেসে যায় সাজুর পায়ের মধ্যে, আর খুব রক্তক্ষরণ হতে থাকে তার পা দিয়ে। এই দেখে সাথে থাকা 2জন যুবক সাজুকে হুন্ডারে করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালের মধ্যে চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো সাজুর মার কান্নার রোল পড়ে যায় সাজুর ঘরে। তো যাই হোক, সাজুর এরকম 2 থেকে 3 দিন কেটে যায় এবং সাজুর মার আর বুঝতে বাকি রইল না। সাজুর মা ভাবলেন যে আজকে এই স্বপ্নটাই সত্যি হলো, যে কিনা আমি দেখছিলাম কেউ আমাকে বলছিল আমার ছেলেকেও আর আমি সামলাতে পারলাম না, তার একটা ক্ষতি হয়েই গেল। তো সাজুর পা এমন হয়েছিল যে সে আর হাঁটতে পারছিল না। তার পায়ের যে মাংসটুকু ছিল হাঁটুর নিচে, সেই মাংসের মধ্যে খুব জোর একটা চাপ পড়ে। এই চাপের কারণে মাংসগুলোর মধ্যে পচন ধরে গিয়েছিল। তো পচন ধরে যাওয়ার পর প্রায়
এক মাস কি 1.5 মাস চলে যায়। এরপর সাজুর পাটা একটু একটু ভালো হয়। তো তখন সাজু একটু একটু হাঁটে। তো এইভাবেই চলছিল। আর তাদের যে জমি জমা ছিল, সম্পত্তি, এইসব মানুষের কাছে গিরবি দিয়ে দেয় এবং অর্ধেক অর্ধেক ভাগ করে নিবে, এরকম ব্যবস্থাপনায় সব জমি কনভার্ট করে দিয়ে দেয়। যেহেতু সাজুর এরকম একটা অবস্থা, সে আর কিছু কাজই করতে পারবে না এখন। তো সাজুর 1-1.5 মাস পরে যখন পাটা একটু ভালো হলো, তখন সে হাঁটতে পারে। তো তার গোসল করা হয় না প্রায় অনেক দিন ধরে। তখন সে তার মাকে বলল, আম্মু আজকে আমি গোসল করব, আমার শরীর খুবই বিরক্তির মনে হচ্ছে। তো সাজুর মা বললেন যে গোসল করবো, আচ্ছা তাহলে আমি পানি নিয়ে আসি, বাড়িতে গোসল করিয়ে দিই। তখন সাজু বলল আচ্ছা ঠিক আছে। তো সাজুর মা পানি আনতে যায়। তো পানি এনে রাখে সাজুর কাছে এবং সাজুকে একটা চেয়ারে বসায়, যে ওই চেয়ারে বসিয়ে তাকে গোসল করিয়ে দেবে যাতে পায়ের মধ্যে পানি না পড়ে। তো সাজুর মা সাজুকে বসিয়ে ঘরে গেলেন সাবান এবং গামছা এবং সাজুর একটা লুঙ্গি নিয়ে আসার জন্য। তখন সাজুর মা যখন ঘর থেকে বের হলেন, সাজুর জন্য সাবান, লুঙ্গি এবং গামছা নিয়ে বের হলেন, তখন সাজুর মা দেখতে পেলেন যে সাজুর মাথা ওই বালতির মধ্যে ডুবন্ত অবস্থায় রয়েছে এবং সাজু খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু চিৎকার তার বের হচ্ছিল না, কেননা তার মুখ পুরোটা ছিল পানির নিচে। বালতির যে পানিটা ছিল ওই পানির নিচে ছিল। তখন সাজুর মা তার হাত থেকে সব কিছু ফেলে দেয় এবং ফেলে দিয়ে দৌড়ে তার ছেলের কাছে যায় এবং ছেলের কাছে গিয়ে তাড়াতাড়ি করে তুলতে শুরু করলেন, কিন্তু সাজুর মাথা কোনোভাবে তোলা যাচ্ছিল না ওই বালতিটা থেকে। তো এরকম অবস্থায় সাজুর মা কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু সাজুর মা হাল ছেড়ে দেয়নি। তিনি তার মাথা তোলার জন্য ক্রমশ চেষ্টা করে যাচ্ছিলেনই। তো মাথা যখন তোলা যাচ্ছিল না, তখন সাজুর মা খুব জোরে ধাক্কা দিয়ে বালতিটা ফেলে দেন এবং বালতিটা ফেলে দেওয়ার পর পানিটা পড়ে যায় এবং সাজুর মাথাটা উঠে যায় এবং সাজুর তখন পানি মাথা দিয়ে, পানি নাক মুখ দিয়ে ঢুকে তার পেট ফুলে যায় এবং পেট ফুলে যাওয়ার পর সাজুর অনেক কষ্ট হতে থাকে এবং সাজুর মা এরকম অবস্থা দেখে তার পাশের বাড়ির চাচাদের ডাক দেয় এবং ডেকে এনে প্রাথমিক চিকিৎসার কিছু ব্যবস্থা করেন, যে পানি যে ঢুকেছে পেটের ভিতরে এগুলোকে বের করা যায়। তখন সাজুর চাচারা মিলে প্রাথমিক চিকিৎসা, অনেক রকমের চিকিৎসা ব্যবহার করতে থাকেন। তো একটু একটু করে পানি বের হচ্ছিল, কিন্তু ততক্ষণে পানি অনেকটাই সাজুর পেটে চলে যায়, নাক মুখ দিয়ে, যা সাজুর পেট ফুলে যায় যার কারণে। তখন সাজুর মা খুব কাঁদতে শুরু করেন এবং সাজুর চাচা কয়েকজন বুঝতে পারলেন যে সাজুকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না। এইভাবে তারা হাসপাতালে নিয়ে যাবেন ভাবেন। তো সাজুকে হাসপাতালে নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্স ডাক দিলেন, কেননা তার পা ভালো নেই, এমনিতেই তার অনেক জোর দখল অবস্থা গিয়েছে কয়দিন আগেও, এখন আবার এরকম একটা অবস্থা। তো যাই হোক, অ্যাম্বুলেন্সকে ডাক দিলেন। ততক্ষণে সাজুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সাজুর সারা শরীর লাল হয়ে গিয়েছিল। তো লাল হয়ে যাওয়াতে তার কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। তখন সাজুর মা এবং সাজুর চাচারা মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলবেন। তো এই অবস্থায় সাজুর মারা যায়। সাজুর পেটে অতিরিক্ত পানি যাওয়ার কারণে সাজু মারা যায়। তখন তার পুরো শরীর লাল বর্ণ ধারণ করে ফেলে এবং তার যে ঘাড় ছিল, পিঠ, ওইখানে লাল লাল বর্ণের 5টা আঙুলের ছাপ দেখা যায়। তো তাকে জানাজা দেওয়া হবে, দাফন দেওয়া হবে, এর আগে তো গোসলের দরকার। তখন তাকে গোসল করানোর সময় এরকমটা সবাই দেখে থাকে যে তার পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে এবং
সারা শরীরের মধ্যেই লাল লাল বর্ণের কিছু কিছু দাগ আংশিকভাবে দেখা যাচ্ছে এবং পিঠের মধ্যে খুব বেশি করে গাঢ় হয়ে রয়েছে। তাই সবাই বুঝতে পারলো যে মনে হয় ঘাড়ে ধরে যাতা দিয়েছে কোনো দুষ্ট শয়তান বা পিশাচ বা কোনো দুষ্ট জিন। তার হাতের চাপ হবে এবং সাজুর পানির নিচে থাকা অবস্থায় তার পেটে অনেক পানি চলে যায় এবং সে মারা যায়। তো যাই হোক, এই বিষয় নিয়ে তারা আর বেশি বাড়াবাড়ি করেনি। তারা তাদের মতো করে সাজুকে দাফন দিবে। কিন্তু সাজুর মা একদম ভেঙে পড়েছিলেন। সাজুর বাবা মারা গিয়েছিল অনেক আগে। তো সাজুর মায়ের শেষ সম্বলটুকু ছিল সাজু। এখন সাজুও নেই। সাজুর মা খুব অসহায় হয়ে পড়েন। এত সম্পত্তি কে দেখাশোনা করবেন? তো যাই হোক, সাজু তো মরে গিয়েছে, সে তো আর ফিরে আসবে না। তো সাজুর মাকে সবাই সান্ত্বনা দেন এবং সাজুর দাফন দেওয়া হয়। দিয়ে আসার পর সাজুর মায়ের এইভাবে চলে যায় কয়েকটা দিন দুঃখে দুঃখে। তো সাজুর মা তো তখন আর রান্না বান্না করছিল না। পাশের বাড়ির চাচারা সাজুর মায়ের রান্না বান্না করে খাওয়িয়ে দিয়েছিলেন। তো এইভাবে চলে যায় 1.5-2 মাস। চলে যাওয়ার পর এখন কিন্তু আর সাজুও নেই, সাজুর বাবাও নেই, সাজুর মা রয়েছে একা। তো সাজুদের যে সম্পত্তি ছিল, ওই সম্পত্তির উপর লোভ ছিল সাজুর চাচাদের। এবং সাজুর চাচারা ভাবলো যে সাজুর সম্পত্তিগুলো তারা লুট করে নেবে, তারা হাতিয়ে নেবে সাজুদের সম্পত্তি। এই ভেবে সাজুর মার সাথে তারা খুব মিল দিতে থাকে এবং মিল দিতে দিতে এক পর্যায়ে তারা ভাবতে লাগলো যে সাজুর মায়ের এখন ঠিক সময় হয়েছে, এখন সাজুর মায়ের কাছ থেকে সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়া যাবে। তো যার এরকম চিন্তা ভাবনা ছিল সে ছিল সাজুর বড় চাচা। তো সাজুর বড় চাচার এরকম চিন্তা ভাবনার মধ্যে খুব খারাপ চিন্তা ভাবনা ছিল যে এরকম সম্পত্তি তাকে না বলে হাতিয়ে নিয়ে যাবে। কিন্তু সাজুর কিন্তু আর কেউ ছিল না। সাজুর মা কিন্তু এরকম সম্পত্তি তার চাচারাই পেত, একটা না একটা সময় পেতই। কিন্তু তার বড় চাচা ছিল খুব লোভী, সে চাইছিল একাই নিয়ে যাবে। তো সাজুর বড় চাচাকে নিয়ে শুরু হয় আরেকটি নতুন ঘটনা। প্রিয় লিসেনার্স, সাজুর সময় ঘটনাটা শেষ হয়ে গেলে পারত, কিন্তু না। সাজুর চাচার লোভের কারণে সাজুর চাচা আরেকটা ভয়াবহ ঘটনা তার জীবনে ডেকে নিয়ে আসে। তো শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো এইভাবে সাজুর চাচা তার কলকারি নাড়তেই থাকে এবং সাজুর মায়ের কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়ার পুরো প্রচেষ্টা চালিয়ে যায়। তো সাজুর চাচা ছিল 4 জন। তো 4 জনের মধ্যে বড় চাচাই এরকম সম্পত্তি লোভ করে। তাদের সবারই সমান সমান সম্পত্তি ছিল, কিন্তু অধিক সম্পত্তি পাওয়ার আশায় সাজুর বড় চাচা এরকম একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে এবং বেঈমানি স্বরূপ একটা কাজ করে। তো সাজুর বড় চাচা ভাবলেন যে কোনো কবিরাজের মধ্যে সাজুর মাকে বশ করাবেন এবং বশ করিয়ে সাজুর মায়ের কাছ থেকে সব রকমের কাগজে সাইন করিয়ে তার সম্পত্তিগুলো সব হাতিয়ে নেবেন। তো সাজুর চাচার যেই ভাবনা সেই কাজ। তিনি কবিরাজ নিয়ে আসলেন এবং সাজুর মাকে বললেন যে এই কবিরাজ নিয়ে এসেছি তোমার ছেলে এবং তোমার স্বামীর আত্মার মাগফিরাত করার জন্য। তোমার ছেলে এবং তোমার স্বামীর যেন সুখ পায় সেই জন্য তিনি দোয়া করবেন, তুমি সামনে বসো। তো সাজুর মা ছিল খুব সরল থাকার কারণে তিনি ততটা ভাবেননি এই বিষয় নিয়ে। তিনি ভাবলেন যে যেহেতু আমার ছেলের শান্তির কামনার জন্য এনেছেন, তাহলে বসি।
তো তিনি বসলেন। তো বসার পরই কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করেন এবং মন্ত্র পড়তে পড়তে এক পর্যায়ে সাজুর মা একটু জ্ঞান হারার মতো হয়ে যায়, দিশা হারার মতো হয়ে যায়। তো এই অবস্থা ছিল সাজুর বড় চাচার জন্য উত্তম একটি অবস্থা, যে অবস্থাটা তিনি খুঁজছিলেন এতদিন ধরে। তখন সাজুর বড় চাচা সাজুর মায়ের হাতে সবগুলো কাগজে সাইন করিয়ে নেন এবং সম্পত্তিগুলো সব সাজুর বড় চাচার নামে করে নেন এবং যে কবিরাজটা নিয়ে এসেছিল সাজুর বড় চাচা, ওই কবিরাজটাকে মোটা একটা অঙ্ক দিয়ে দেন এবং কবিরাজকে বাড়িতে পাঠিয়ে দেন এবং কবিরাজের মুখ বন্ধ রাখার জন্যও বলেন। তো কবিরাজ চলে যায়। তো সাজুর মার জ্ঞান ফিরে প্রায় 2-3 ঘন্টা পরে এবং তিনি দেখতে পেলেন যে তিনি মাটিতে পড়ে রয়েছেন। তো তখন তিনি ভাবলেন হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছেন। তো যাই হোক, তিনি উঠে ওনার কাজকর্ম করতে থাকেন। তখন তিনি জানতেন না যে তার সব রকম সম্পত্তি তার সাজুর বড় চাচা হাতিয়ে নিয়ে গিয়েছে। তখন সাজুর বড় চাচা ভাবলেন যে এখন কোনো শব্দ করবেন না। তিনি যখন সবাই শান্ত হয়ে যাবে এবং সাজুর মা এক সময় মারা যাবে বা বৃদ্ধ হয়ে যাবে, তখন ওই সম্পত্তিগুলোর উপর সাজুর বড় চাচা বিস্তার করবে। তো সাজুর বড় চাচা যেই ভাবনা সেই কাজ। সে খুব এক্সপিরিয়েন্স এবং দক্ষতা নিতে থাকে যে সম্পত্তিগুলো কিভাবে ব্যবহার করবেন। তো সাজুর বড় চাচা ওই দিন যায় কলা বাগানে এবং সাজুর মাকে বললেন যে দেখো, বাগানে তো অনেক কলা হয়েছে, তো কলাগুলো পেরে নিয়ে আসি, তুমিই নিও, আমাকে দেওয়া লাগবে না। তো সাজুর বড় চাচা তো তার কাজ হাসিল করেই ফেললো, এখন আর কলার কয় টাকা দাম, তা দিয়ে আর কি মনটা আর কি উজাড় করতে চাইছিলেন। তখন সাজুর মা বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তখন সাজুর মতোই সাজুর চাচা কলা বাগানে যান এবং কলা বাগানে গিয়ে কলা পাড়তে থাকেন। প্রায় অনেকগুলো কলার ছড়ি পেরে নিয়ে আসেন। কলা গাছ কেটে প্রায় 15-20টার মতো কলা গাছ থেকে কলা নিয়ে আসেন কেটে এবং এনে ওইসব বিক্রি করে সাজুর মায়ের হাতে টাকাটা তুলে দেন। তো সাজুর মাও খুশি হন। তো ওই দিন যে সাজুর বড় চাচা, তিনি কিন্তু রাত্রিবেলা জুয়া খেলতেন এবং মদ খেতেন, বাজে নেশায় আসক্ত ছিলেন তিনি। তো রাত্রিবেলা এরকম নেশা পানি করে জুয়া খেলে বাড়িতে ফিরছিলেন কলা বাগানটার পাশ দিয়ে। তখন সাজুর বড় চাচার ঠিক সামনে দেখতে পেলেন যে ঠিক ওই রকম কালো কাপড় পরা একজন লোক দাঁড়িয়ে রয়েছে, যার মুখ থেকে হাত থেকে রক্ত পড়ছে টপ টপ করে। তখন সাজুর বড় চাচা তিনি চিন্তা করলেন যে কে হতে পারে এইখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো তিনি তার চোখ মুখ কেসলাতে শুরু করেন। তিনি ভাবলেন হয়তো আমার চোখের ধান্দা পড়েছে, তো তাই এরকম হচ্ছে। তো তিনি এইসব চিন্তা ভাবনা বাদ দেন এবং দিয়ে সামনে এগোতে থাকেন এবং এগিয়ে গিয়ে ওনাকে ধাক্কা মারেন। তখন সাজুর বড় চাচা ছিল মাতাল টাইপের আর কি, নেশা পানি করেছে, তার এতটাও হুঁশ জ্ঞান ছিল না। ধাক্কা মেরে বলল, কে তুমি ভাই? তখন সে পিছন দিকে ঘোরা ছিল, তো সামনের দিকে ঘুরতেই দেখলো তার উস্কো খুস্কো চুলগুলো বাতাস ছাড়াই উপর দিকে উড়া শুরু করে দিয়েছে এবং তার কালো কাপড়টা পুরোটা থেকে রক্তের ফোঁটা টপ টপ করে পড়ছে। এই দেখে সাজুর বড় চাচা খুব ভয় পেয়ে যায় এবং সে মাতাল অবস্থাতেই দৌড়াতে থাকে,
দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে বাড়ির দিকে চলে আসে এবং বাড়ির দিকে চলে এসে সে পিছন দিকে আবারও ফিরে। তখন তার আর কিচ্ছুই দেখছিল না। তো না দেখার কারণে সাজুর বড় চাচা ভাবলেন যে কে হতে পারে এটা, এরকম অবস্থা আমার সাথে ঘটে যায়। তো তিনি ঘরে গিয়ে বললেন এরকম কথা। সাজুর বড় চাচা তার স্ত্রীকে গিয়ে বললেন যে এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। তো চাচার স্ত্রী আরও গালি দিয়ে দিলেন, যে বললেন এমনি নেশাপানি করো, কি না কি দেখেছো উল্টা পাল্টা, বাদ দেও, এরকম বলে উড়িয়ে দেন কথা। তো এইভাবে তারা ঘুমিয়ে পড়েন। তো ওই দিন রাত্রিবেলা সাজুর বড় চাচা স্বপ্নে দেখলেন যে ওনাকে কেউ বলছেন, যে ওনার নাম ছিল জসিম, বলছিল জসিম তুই এত বড় বেইমানি কেন করলি? তুই কি জানতি না এই কলা বাগানটার মধ্যে আমরা বিস্তার করি? তুই তার সম্পত্তি সবগুলো নিয়েছিস, ভালো কথা, তুই পরিকল্পনাও করছিস যে আমাদের থাকার স্থান কলা বাগানটা তুই ধ্বংস করে দিয়ে তুই এখানে বাড়ি তুলবি, তোকে মেরে ফেলবো তুই যদি আবার এরকম চিন্তা ভাবনা মাথায় আনিস। এই বলে তার সামনে থেকে চলে যায়। তখন জসিম চাচা ফাল দিয়ে উঠে তিনি ভাবতে থাকেন কে ছিল এটা, কে ছিল এটা। তখন ওনার স্ত্রী টাকা পাশে, তিনি উঠেন এবং উঠে বললেন তোমার কি হয়েছে শুনি? আজকে রাত থেকে এরকম করা শুরু করেছো, শান্তিতে একটু ঘুমাতে দিবে তো? তো সাজুর বড় চাচা তিনি আর কিছু বললেন না। তো আর কি বলবেন, ওনার তো রাতে চোখে ঘুমিয়ে নেই। তো তার স্ত্রী ঘুমিয়ে পড়েন এবং সাজুর বড় চাচা বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে গ্রিলের মধ্যে দুই হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। তো তাদের গ্রিলটা থেকে কলা বাগানটা বেশ দূরে দেখা যায় এবং তিনি ভাবতে থাকেন এই কলা বাগানটার কারণে আমাকে এরকম হুঁশিয়ারি দিল, আবার এই কলা বাগানটার মধ্যেই আমি এরকম একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, অদ্ভুত রকমের একটা মানুষ, কি আছে এই কলা বাগানে? তো সাজুর বড় চাচা দেখতে পেলেন কলা বাগানের মধ্যে কিছু একটা আলো জ্বলছে। তো আলো একটা না, প্রায় অনেকগুলো আলো, যা তিনি গণনা করেননি। তো আলোগুলো এরকম অবস্থায় দেখে সাজুর চাচা চিন্তায় পড়ে যান এবং তিনি ভাবেন যে কি হতে পারে এগুলো। তো এরকম ভাবনা চিন্তা করতে করতে ওনার স্ত্রীকে ডাক দেন এবং বললেন যে দেখো তো ওইগুলো কি। তো ওনার স্ত্রীও দেখতে পান যে লাল লাল আগুনের লুক্কার মতো ওইগুলো কলা বাগানের চারিদিকে ঘুরছে এবং উড়ছে। এই দেখে সাজুর চাচার স্ত্রীও ভয় পেয়ে যান এবং সাজুর চাচাও ভয় পেয়ে যান। তারা দুজন গিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং তারা চিন্তা করতে থাকেন কেন তাদের সাথে এরকম হচ্ছে, কেই বা এরকম করছে। তো এরকম চিন্তা করতে করতে এক পর্যায়ে সকাল হয়ে যান এবং সাজুর চাচার এরকম একটা কাজকর্মের কারণে, একটা অনৈতিক কাজকর্ম করার কারণে ওনার নিজের প্রতি একটা ঘৃণা চলে আসে এবং তিনি ভাবলেন যে সম্পত্তি তো আমারও কম নেই, আজকে সাজুর বাবা নেই, সাজু নেই, সাজুর মাটা একা পড়ে রয়েছে, তার সম্পত্তি আমি এরকমভাবে নিয়ে একদমই ঠিক করিনি। এখন আবার সম্পত্তি আবার কীভাবে ফিরিয়ে দিবেন? তিনি চাইছিলেন যে সম্পত্তি ফিরিয়ে দিবেন। তো সম্পত্তি ফিরিয়ে তো দেওয়ার কোনো মাধ্যম থাকা লাগবে, কেননা তিনি সম্পত্তিটা নিয়ে এসেছেন একটা কবিরাজের মাধ্যমে, যিনি কিনা সাজুর মাকে অজ্ঞান করেন এবং সাজুর বড় চাচা তার হাতে সবগুলো কাগজে সাইন দিয়ে নিয়ে চলে আসেন সম্পত্তির সব ভাগ। তো এরকম চিন্তায় পড়ে থাকেন জসিম চাচা।
এবং জসিম চাচা তার স্ত্রীকে সব কিছু খুলে বলেন এবং খুলে বলার পর জসিম চাচার স্ত্রীও তিনি বলতে লাগলেন, তোমার এই কাজটি করা একদমই ঠিক হয়নি। আজকে যদি সাজুর মাও মারা যায়, এই সম্পত্তিগুলো তো তোমাদের মধ্যেই ভাগ হবে। তুমি কেন একা চাইছো এরকম সম্পত্তিগুলো একা লুট করে নিয়ে নেওয়ার জন্য? তখন সাজুর চাচা জসিম চাচা তিনি মনে মনে খুব ক্ষাব্ধ হলেন এবং নিজের প্রতি ঘৃণা জন্মালো। তিনি ভাবলেন যে আমি আর এই সম্পত্তি রাখবো না। তো যাই হোক, সম্পত্তির কাগজগুলো সে ছিঁড়ে দিয়ে আগুনে পুড়িয়ে ফেলল। যেহেতু তিনি খুবই লজ্জিত হয়ে গিয়েছিলেন কোনো এক কারণে, তো এরকম অবস্থায় তিনি পুড়িয়ে দেওয়ার সময় ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন ওনার যে ছোট ভাইটা ছিল, মেজো ভাই, উনি যাচ্ছিলেন। তো উনি দেখতে পেলেন যে তার বড় ভাইয়ের ঘরে আগুন চলছে। এই দেখে তিনি ভাবলেন যে মনে হয় আগুন ধরে গিয়েছে বলে দৌড়ে তিনি ঢুকে পড়েন ঘরের ভিতরে এবং ঘরের ভিতরে ঢুকেই দেখেন দলিলের কাগজপত্র একটা একটা করে তিনি পুড়াচ্ছেন এবং দৌড়ে গিয়ে ওনার হাত থেকে একটা কাগজ নিয়ে নেন ওনার ছোট ভাই এবং নিয়ে পরে দেখেন যে এরকম অবস্থা, এরকম কাহিনী। তো ওনার ছোট ভাই বললেন, ভাইয়া তুমি এসব কি শুরু করেছো? তুমি ওদের সম্পত্তি কেন তোমার নামে করেছো? তখন জসিম চাচা বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি ওইগুলো এর জন্যই জ্বালিয়ে দিচ্ছি যে আমি আর এরকম সম্পত্তির লোভ করব না। এবং আমার সাথে ঘটে গিয়েছে অনেক খারাপ অবস্থা, খারাপ ঘটনা, যে ঘটনাগুলো আমার মাথায় এখনো ঘুরছে, যার জন্য আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। এই বলে সাজুর চাচা তার ভাইয়ের কাছে মাপ চায় এবং মাপ চেয়ে বলল যে আমাকে ক্ষমা করে দিও, তোমাদের ভাগের মধ্যে আমি হাত দিয়েছিলাম, লোভ করেছিলাম, কিন্তু আমার সাথে ঘটে যাচ্ছে অনেক খারাপ ঘটনা, তোমরা আমার জন্য দোয়া করিও। এই বলে সাজুর চাচা জসিম চাচা তার ছোট ভাইকে পাঠিয়ে দেন এবং দলিলের কাগজগুলো সব পুড়ে ফেলেন। তো পুড়ে ফেলার পর তিনি বাইরে গেলেন এবং ওনাকে খুব নিজেকে খুব স্বস্তি মনে হচ্ছিল। তখন তিনি একটা বই লিখলেন, যে বইটার মধ্যে লিখলেন এমন ঘটনা, যে ঘটনাটি আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো সেই ঘটনা এবং ওনার আরও অনেক জীবন কাহিনীর মধ্যে অনেক রকমের ঘটনা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন এবং এখনও তিনি আছেন মনে হয়, বেঁচেই আছেন মনে হয়, বেশি দিন হয়নি। তো প্রিয় লিসেনার, আজকের এই ঘটনাটি ছিল খুবই একটা ভয়ঙ্কর এবং দুর্লভময়ী একটা ঘটনা, যে ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি। তো প্রিয় লিসেনার, ঘটনাটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের ইতিকথা ভৌতিক এপিসোড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে কালকে কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ দোয়া রইল প্রিয় লিসেনার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।